গুম ছিল আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত বললেন উপদেষ্টা মাহফুজ। ব্যবহার করা হয়েছে র্যাব পুলিশকে। ভারত খুবই আনফরচুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে হবে নির্বাচন বললেন মির্জা ফখরুল। সরকারের সংস্কার প্রস্তাব পর্যালোচনা করবে বিএনপি। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। আমরা কিন্তু 31 দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে। সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্য সম্ভাবনা নিয়ে ডক্টর ইউনূসের বার্তা তুলে ধরেন বাংলাদেশের গুরুত্ব, ভারতের সমালোচনা। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মাতোয়ারা মানুষ। বিনোদন কেন্দ্রগুলোতে ঢল, সমুদ্র জলে গা ভাসাচ্ছেন লাখো পর্যটক। অনেক বেশি ভালো লাগছে। এবারে ঈদ অনেক বেশি সুন্দরভাবে উদযাপন করতে পারছি এই কক্সবাজারের সৌজন্যে। প্রাকৃতিক সৌন্দর্য এত নয়নাভিরাম যে মনে হয় যে পানি এবং আকাশ মিশে গেছে। জলে ভাসল সাতক্ষীরার হাজারো পরিবারের ঈদ। খেলপটুয়া নদীর বাঁধ ভেঙে 10 গ্রাম প্লাবিত, দুর্ভোগে পানিবন্দী মানুষ। এবং বৈরুতে ফের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, 3 জনের প্রাণহানি। উস্কানির বার্তা দিচ্ছে তেল আবিব, অভিযোগ লেবাননের প্রেসিডেন্টের। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। আওয়ামী কোনো রাজনৈতিক দলের নয়, তারা বাংলাদেশের প্রতিটি মানুষের শত্রু, এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে গুম পরিবারগুলোর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরও বলেন, গুম ও খুন একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, আর এই কাজে ব্যবহার করা হয়েছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীকে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে মানবাধিকার সংস্থা মায়ের ডাকের অফিসে গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় গুমের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কেন আমাদের বাবাদের এভাবে বছরের পর বছর গুম করে রাখা হইলো? কেন আমাদের বাবাদের অন্যায় কি ছিল? আজকে আমার আম্মা তার ছেলের চেহারাটা দেখবে এবং সে আশা বসে আছে। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে করি আমরা এখনো পর্যন্ত 12 বছরও বলেছি, এখনো বলেছি যে সন্ধানটা আমরা চাই। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল, অনেককে গুম করে ভারতে পাচার করে দেয়া হয়েছে। পুরো বাংলাদেশে আয়নাঘর ছিল, যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী আরো অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা, তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফরচুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলেও জানান মাহফুজ আলম। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সংস্কার নিয়ে যেসব প্রস্তাবনায় মতৈক্য হবে তা নিয়ে তৈরি হবে জাতীয় চার্টার। সেই চার্টার অনুযায়ী নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। বর্তমান রাজনীতিতে এমন বোঝাপড়ায় চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ফ্যাসিস্টের মতো অন্য কোনো শক্তি নতুন পন্থা বের করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করলে তা জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত সাইফুল রিপনের রিপোর্টে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, নির্বাচনী আনন্দমুখর পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশের মানুষ। দায়বদ্ধ থাকবে এমন সরকার গড়ার আকাঙ্ক্ষা জনগণের। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত।
এদিকে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি। ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেছে। চীন এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে। আর বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনিই করেন। বাংলাদেশে চীনের যে বিনিয়োগ সেটাও অনেক বেশি, এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে। বিএনপি মহাসচিব কথা বলেন দেশের রাজনৈতিক গতি প্রকৃতি নিয়েও। যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। রাজনৈতিক দল হিসেবে জনগণকে সম্পৃক্ত রেখেই কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ইফতার কর্মসূচি করছি আমাদের দলকে সুসংগঠিত করবার জন্য, এর সঙ্গে সেটা নির্বাচন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চীনে সফরকালে প্রভাবশালী ভূরাজনৈতিক বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে গঠিত 7 সিস্টার্স প্রসঙ্গে সরাসরি কথা বলে তিনি বুঝিয়ে দিয়েছেন এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের এই বক্তব্য ভারতের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে। এদিকে এই মন্তব্যে ভারতের সমালোচনার ঝড় বইছে। বিস্তারিত রাহান কবির শুভ্র রিপোর্ট। সম্প্রতি চীনে 4 দিনের দ্বিপক্ষীয় সফর করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে গঠিত 7 সিস্টার্স প্রসঙ্গে প্রভাবশালী ভূরাজনৈতিক বার্তা দেন তিনি। চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, স্থল বিশিষ্ট 7 সিস্টার্স অঞ্চলের জন্য সমুদ্র বন্দর না থাকায় বাংলাদেশ তাদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 4 দিনের চীন সফরে একের পর এক কূটনৈতিক চমক দেখিয়েছেন ডক্টর ইউনূস। আর 7 সিস্টার্স প্রসঙ্গে সরাসরি কথা বলে তিনি বুঝিয়ে দিলেন এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের এই বক্তব্য ভারতের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে। তবে ডক্টর ইউনূসের বক্তব্য ঘিরে ভারতের নানা মহলে বইছে সমালোচনার ঝড়। উত্তর পূর্ব ভারতকে স্থল বিশিষ্ট বলে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর ইউনূসের সাম্প্রতিক মন্তব্যে উদ্বিগ্ন দিল্লিও। কেন ডক্টর ইউনূস উত্তর পূর্ব ভারত প্রসঙ্গে কথা বললেন তা নিয়ে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর অর্থনীতি উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল। ডক্টর ইউনূসের বক্তব্যের নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিকরি। প্রধান উপদেষ্টার বক্তব্যকে অত্যন্ত মর্মান্তিক ও শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশকে একপেশে দৃষ্টিভঙ্গির দেশ হিসেবে তুলে ধরার প্রতিবাদ জানিয়েছে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিবেদনে ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের বিচ্ছিন্ন কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটকে উপেক্ষা করা হয়েছে। ভুল চিত্র তুলে ধরে দেশের 18 কোটি মানুষকে অন্যায়ভাবে কলঙ্কিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর রাস্তায় নেই চিরচেনা যানজট। ভোগান্তির সিগন্যালগুলোতেও খুব দ্রুতই পার হচ্ছে যানবাহন। ঢাকা রাস্তায় যাত্রী কম থাকলেও খুশি গণপরিবহনের কর্মীরা। ফাঁকা ঢাকায় স্বস্তির যাতায়াতে খুশি রাজধানীবাসী। তবে দ্রুত যানবাহনের কারণে কিছুটা বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্ট।
সকাল 10টার রাজধানীর কাকরাইল মোড়। সাধারণ সময় দীর্ঘ যানজটের এ মোড়ে নেই চিরচেনা দৃশ্য। সিগন্যালও সহজেই পার হচ্ছে সব ধরনের যানবাহন। অনেকেই বের হচ্ছেন পুরো পরিবার নিয়ে। ছুটির এ সময়টা উপভোগ করছেন রাজধানীবাসী। রাস্তায় ট্রাফিক পুলিশ থাকলেও খুব বেশি বেগ পেতে হচ্ছে না তাদের। ফাঁকা রাজধানীতে খুব কম সময়ে গন্তব্য যেতে পারায় খুশি সাধারণ মানুষ। হ্যাঁ, গাড়ি ঘোড়াও চলছে, ক্যাব পাইছি ভালোই, তাহলে আজকে ক্যাব নাই, এইভাবেই চলতেছে। রাস্তাও ফাঁকা, মনে করেন যাত্রীও না, আজকে মনে জমা ওঠে যেতাম। রাজধানীতে গণপরিবহন ছিল তুলনামূলক কম। যেসব বাস চলছে সেগুলোতেও যাত্রী ছিল অনেকটাই কম। তবে কম সময়ে ট্রিপ শেষ করতে পারায় পুষিয়ে নিচ্ছেন বলে জানান শ্রমিকরা। কারণ চন্দ্রা থেকে সদরঘাট আসতে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগতো, এখন 2 ঘন্টা লাগতেছে না, 2 ঘন্টা কমই সময় লাগে, রাস্তা ফাঁকা। আর আগে জাকার জর্দানো 10টা বেশি, যার মনে চালে দেয় না চালে না 10টা বেশি। আগে আসতাম 3 ঘন্টা, এখন আসতেছি 20 মিনিট। তবে অধিকাংশ রাস্তা ফাঁকা থাকায় গাড়ির গতি ছিল অনেক বেশি। দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণের আহ্বান ট্রাফিক বিভাগের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনও নারীর টানে বাড়ি ফিরছে হাজারো যাত্রী। কমলপুর স্টেশনে টিকিটের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। পাশাপাশি বাড়তি চাপ ছিল বাস কাউন্টারগুলোতেও। পরিবারের কাছে যেতে পারার আনন্দ তাদের চোখে মুখে। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন সকালে কমলাপুর রেল স্টেশনে হাজারো যাত্রীর অপেক্ষা কমিউনিটি ট্রেনের টিকিটের জন্য। দিনভর ব্যাপক চাপ দেখা যায় ঘরফেরা মানুষের। টিকিট পেতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়েছে 1.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত। কেউ যাবে নেত্রকোনায়, কেউ বা কিশোরগঞ্জে। যাত্রীদের সংখ্যা বাড়তে থাকলেও ট্রেনের টিকিট প্রাপ্তি নিয়েছিল নানা অভিযোগ। ভোগান্তি বলতে টাইম 10 মিনিট ওভার হয়ে গেছে, এইটি ভোগান্তি। আমরা দাঁড়াইছি 2 ঘন্টা আগে থেকে, বলছে একটাই দিব, জাস্ট টাইমে ছাড়তেছে না। লাইনে দাঁড়াইতে পারতেছি না, লাইন অনেক বড় হইতেছে, 3 ঘন্টা যাবত দাঁড়াই রইছি। এই মানুষগুলা কষ্ট করতেছে, এটা তো আসলে ঠিক না। স্টেশনের ভিতরের চিত্র কিছুটা ভিন্ন ছিল। অনেকেই ব্যবসায়িক কারণে ঈদের দিন ঢাকায় অবস্থান করায় ঈদের দ্বিতীয় দিন ছুটছে পরিবারের কাছে। কেউ বা আবার ঢাকার পার্শ্ববর্তী স্থান থেকে ঢাকায় ঘুরতে এসেছে। আসলে ঈদটা বাড়িতে করছে একসাথে, এখন ঈদের পরে তো অনেক সময় ভিড়টা কম থাকে, এই কারণে আর কি যাওয়া। ঈদের পরে ভিড়টা কম, বাচ্চা কাচ্চা নিয়ে যাইতেছি, একটু আনন্দ লাগতেছে, মনে অনেক ভালো লাগতেছে, সেই জন্য আমরা যাইতেছি। আমরা এসেছি গাজীপুর থেকে এসে আমরা এখন যাব মতিঝিলে, মতিঝিল থেকে আমরা সোজা আবার গাজীপুরে চলে যাব। ঈদের দ্বিতীয় দিন অনেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ব্যবহার করছে বাস। তবে পূর্বের তুলনায় অনেকটা স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারছেন যাত্রীরা। দ্বিতীয় দিন হিসাবে যাত্রীর পর্যাপ্ত মুভমেন্ট আছে, আমাদের সকল গাড়ি ফুল যাচ্ছে। সবসময় আমরা এরকমই করি, ঈদের দিন ঢাকাতে ঈদ করে ব্যবসা বাণিজ্য করি, তো পরে ঈদের পরের দিন রিল্যাক্সে আর কি যাওয়ার। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, যে কয়টা গাড়ি যাচ্ছে ফুল যাচ্ছে, ঠিক আছে, খালি যাচ্ছে না। এদিকে ঈদের প্রথম দিন মেট্রো রেল বন্ধ থাকলেও দ্বিতীয় দিন খুলে দেয় ঢাকার ভেতরের মানুষ পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিন পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাজধানীবাসী। ঈদ কেন্দ্রিক ঘোরাঘুরিতে দর্শনার্থীদের বরণ করে নিতে নানাভাবে সেজেছে বিনোদন কেন্দ্রগুলো। প্রায় প্রতিটি বিনোদন কেন্দ্রে দেখা গেছে শিশুদের ভিড়। কর্মব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি নগরবাসী। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে এইচ হিমেলের রিপোর্ট। মিরপুর চিড়িয়াখানায় বাঘের এদিক সেদিক ছুটাছুটি, আর তা দেখতেই খাঁচার বাইরে ভিড় করেছেন দর্শনার্থীরা। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর সড়কগুলো খালি থাকলেও পা ফেলার জায়গা নেই বিনোদন কেন্দ্রগুলোতে। নগরের ব্যস্ততা শেষে ঈদের লম্বা ছুটিতে পরিবার প্রিয়জনকে নিয়ে অনেকেই এসেছেন চিড়িয়াখানায়। বেশিরভাগ দর্শনার্থীর আগ্রহ বাঘ, সিংহ, বানর, হরিণ সহ কয়েকটি প্রজাতির প্রাণীর খাঁচায়। আনন্দ অনেক হয়েছে, আর আমার সাথে আমার ফ্যামিলির লোকজন আসছে। বাঘ দেখছি, ভালুক, এগুলাই দেখছি, সিংহ দেখছি, হরিণ দেখছি, তারপরে ভাল্লুক দেখছি, বানর দেখছি। অনেকে দেশের বাড়ি গেছে, কিন্তু আমরা ঢাকাতে রয়ে গেছি, আমরা একটু ঘুরবো, এই জন্য আর কি আমাদের আশা। এখানে ডিউটি থাকি, কাজে থাকি, সময় হয় না, বিধায় আজকে একটু সময় পাইলাম, তা আমরা সবাই আগে আসলাম একটু ঘুরে দেখতে। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে। অন্যান্য বিনোদন কেন্দ্র ভিড় ছিল চোখে পড়ার মতো। শিশুদের সঙ্গে নিয়ে বিভিন্ন মেলা ও পার্কে এসেছেন অভিভাবকরা। বলছেন ঈদের ছুটিতে শিশুদের আবদার মেটাতে এত আয়োজন। বাচ্চারা শিশু মেলা আসছে, খেলতেছে, উঠতেছে, সব মিলাই মোটামুটি ভালো। সামনে ভালো লাগছে আমার, গুলায় উঠছে, আব্বুর সাথে আসছি, ট্রেনে উঠেছি, তারপরে নৌকায় উঠেছি, তারপরে ঘোড়ায় উঠেছি, ভাইয়ের সাথে আসছি। আমি ঘোড়াতে উঠছি, এখন ট্রেনে উঠবো। ওদের একটা চাহিদা থাকে ঈদের সময় স্পেশালি, যে ওরা একটু ঘুরতে চায়,
একটু আনন্দ করতে চাই। বিকেলে ধানমন্ডি লেকে সেলফিতে বন্দি ও খুশ গল্পে মেতে ওঠেন অনেকে। বেলুন আর খেলনা পেয়ে আনন্দিত ছোট্ট সোনামণিরা। অনেক ভালো লাগছে আমরা, কারণ আমরা দেশে যাই নাই, তো আমরা এখানে এসে সবাই একসাথে ঘুরতেছি, খুব মজা করছি। ফ্রেন্ডের বাসা দাওয়াত খেলাম, এখন সরবরে আসলাম, সেখান থেকে ভালোই লাগছে। এইবারের ঈদটা একটু ডিফারেন্ট, কারণ এখন পরিবেশ অনেক স্থিতিশীল আমাদের দেশের। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে আরো কয়েকদিন ভিড় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হিমেল, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের স্নিগ্ধতা উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কক্সবাজার, কুয়াকাটা, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ পর্যটন সমৃদ্ধ এলাকায় ঈদের আমেজ বিরাজ করছে। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ভ্রমণপ্রেমীরা আনন্দ ভাগাভাগি করছেন প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে। বিস্তারিত অঙ্কন চৌধুরী রিপোর্টে। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল নেমেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঈদের আনন্দ আর ঢেউয়ের গর্জন একসঙ্গে উপভোগ করছেন হাজারো মানুষ। অনেক বেশি ভালো লাগছে, এবারে ঈদ অনেক বেশি সুন্দরভাবে উদযাপন করতে পারছি এই কক্সবাজারের সৌজন্যে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঈদের আনন্দে মেতেছে পর্যটকরা। সৈকতের নোনা জলে গা ভিজিয়ে প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আনন্দ ভাগাভাগি করছেন তারা। প্রাকৃতিক সৌন্দর্য এত নয়নাভিরাম যে মনে হয় যে পানি এবং আকাশ মিশে গেছে। ঈদের দ্বিতীয় দিন রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতেও স্থানীয় দর্শনার্থীরা ঘুরতে আসছেন। তবে এবার পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রামের ফয়েজ লেক ওয়াটার পার্কে ঈদের দ্বিতীয় দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবারের সব বয়সের সদস্যরা ওয়াটার পার্কের বিভিন্ন রাইড আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মগ্ন ছিলেন। পরিবেশটা সুন্দর, পাহাড়, পার্কটা সুন্দর, ছেলেমেয়েরা খেলা করতেছে, সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো। মৌলভীবাজারের চা বাগান ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও ঈদের ছুটির দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাহাড়, চা বাগান আর প্রাকৃতিক মোহনীয় দৃশ্যাবলীর মাঝে আনন্দ ভাগাভাগি করছেন পর্যটকরা। থেকে আসছি 2500, ওখান থেকে আসছি ঘোরার জন্য, আসছি ঘুরতেছি, ভালো লাগতেছে। শরীয়তপুরে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা মডার্ন ফ্যান্টাসি ও চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন। আমার ছোট ভাই বোনদের নিয়ে এসেছি, ভালো লাগছে, এটা আমি প্রথম এসেছি এখানে। দিনাজপুরের স্বপ্নপুরীতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে বেড়াতে আসছেন। বিনোদনমূলক আয়োজনের কারণে ঈদের ছুটিতে স্বপ্নপুরী উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে। দেশের পর্যটন কেন্দ্রগুলোতে কোলাহলমুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে সবাই মেতে উঠেছেন উৎসবের আমেজে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। ভাঙনের দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ না করতে পারায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 15,000 মানুষ। সবাই যখন ঈদ উদযাপন করছে তখন পানিতে নিমজ্জিত এই মানুষগুলো এখনো পাননি কোনো সহায়তা। সহকর্মী শরীফুল্লাহ কায়সারের সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। সারা দেশের মানুষ যখন মহাসমারোহে ঈদ উদযাপন করছে, তখন বানের জলে ভাসছে সাতক্ষীরার প্রায় 15,000 মানুষের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘর বাড়ি, ফসলি জমি, ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। আমাদের রাত্রি পানিতে সব তলিয়ে গেছে, পুকুর টুকুর, মিষ্টি পুকুরের পানি টানি সব নষ্ট হয়ে গেছে। খাবার পানি টানি অসুবিধে খুব, খাবার পানি টানি নেই, আর এমনি বাথরুম টুম কিছু নেই, মানে কোনো সমস্ত জিনিস কোনো জিনিস নেই। আমাদের অনেক ঘর বাড়ি পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সোমবার সকালে আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনে বিলীন হয়ে যায় বিছট গ্রামের প্রায় 150 ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ। প্লাবিত হয় 10টির মতো গ্রাম। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। আমরা এখানে প্রায় 1,500-2,000 মতো লোক আমরা কাজকাম শুরু করি এবং বাঁধ মোটামুটি একটা আটকানোর অবস্থায় চলে যাই। দুর্গতরা বলছেন শিগগিরই বিকল্প বাঁধ নির্মাণ করা না গেলে প্লাবিত হবে নতুন নতুন এলাকা। দ্রুত বাঁধ নির্মাণে সবার সহযোগিতা চাইলেন স্থানীয় জনপ্রতিনিধি। সুপেয় পানির অভাব এবং খাদ্য অভাব দেখা যাচ্ছে। এই নদীতে সার ভাটার সময় 35 হাত পানি থাকে এবং জোয়ারের সময় আরো 20 হাত পানি ওঠে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ইতোমধ্যে বাতিল করা হয়েছে কর্মকর্তাদের ছুটি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন জরিপের পর দেয়া হবে সহায়তা। দ্রুত বিকল্প বাঁধ নির্মাণ করে ভোগান্তি লাঘবের দাবি দুর্গতদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুর, রংপুর ও কুমিল্লার সড়কে ঝরল 9 জনের প্রাণ। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরে 3টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। নিহতদের একজনের বাড়ি শিবচরের কুতুবপুর ও 3 জনের বাড়ি শরীয়তপুরের জাজিরায়।
পুলিশ জানায় খালাতো ভাইয়ের সঙ্গে পদ্মা সেতুর কাছে ঘুরতে যান মিঠুন তালুকদার। বাবুখার ব্রিজের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল এসে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে মিঠুন ও তার খালাতো ভাই হৃদয়ের মৃত্যু হয়। আহত হন 4 জন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আলী খান ও তার বন্ধু রমজান মিয়ার। এদিকে রংপুরের বদরগঞ্জে 2 মোটরসাইকেলের সংঘর্ষে মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় 3 জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া এপ্রিল মাসে দেশে 2 থেকে 4টি মৃদু বা মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 থেকে 7 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং 1 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।